ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার এক ইতিহাস সংরক্ষিত শহর গোবরডাঙ্গা, যে অঞ্চলকে ঘিরে একটা সময় ব্রিটিশদের রাজত্ব চলতো, তাদের জমিদারি চলতো, শাসন চলতো। গোবরডাঙ্গা শব্দের অর্থ হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে খেলারাম মুখোপাধ্যায় ইংরেজদের কাছ থেকে নিলামে গোবরডাঙ্গা জমিদারি কেনেন এবং তারপরেই তার পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষ হাতে এই জমিদার বাড়ির পরিচালনা করতেন। 1870 সালে 20 এপ্রিল এই গোবরডাঙ্গা অঞ্চলটি পৌরসভার অধীনে স্বীকৃতি পায়। আজ আমি গোবরডাঙ্গার ইতিহাসকে গিলে খেতে এবং আপনাদের সামনে গোবরডাঙ্গার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য গোবরডাঙ্গার খুঁটিনাটি সকল তথ্যকে তুলে ধরার চেষ্টা করব। তাই 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘড়ি কাটা এখন বাজে 10টা প্রায় 45, ওই 43 মতো হয়েছে। আর এখন মেঘলা ওয়েদারটা সেরকম ঝলমলে ওয়েদার নয়, কারণ এখন নিম্নচাপ চলছে। আজকে 23শে আগস্ট। মেঘলা ওয়েদার হোক কিংবা ঝলমলে ওয়েদার, এই শরতের আকাশ সব সময়ের জন্য সেরা লাগে, কারণ নীলচে সাদা আকাশকে দেখতে না আমার অপূর্ব লাগে, যেন মায়াবী একটা রূপ আকাশ থেকে ফুটে আসে। তারাও জানিয়ে দেয় যে পুজো আসছে, পুজোর জন্য তোমরা প্রস্তুত হও, পুজোর গন্ধ গায়ে মাখাও, কারণ পুজো আসছে মানেই মা আসছে। 365 দিনের মধ্যে 360 দিনে অপেক্ষা, ওই 5 দিনের আনন্দ, সেই আনন্দ আসছে। প্রথমেই বলে রাখি, আপনারা যদি কলকাতা থেকে সড়ক পথে নিজেদের গাড়ি কিংবা বাইক নিয়ে যেতে চান তাহলে দুটি রাস্তা পাবেন, একটি কৃষ্ণনগর রোড NH 34 এবং আরেকটি যশোর রোড NH 112। বারাসাত থেকে কৃষ্ণনগর রোড ধরলে আপনারা একটু খারাপ রাস্তা পাবেন, কারণ এখন রাস্তায় কাজ চলছে। আর যশোর রোড যদি ধরেন তাহলে আপনারা খারাপ পাবেন না, তবে একটু রাস্তাটা সরু। আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে তো আরো সহজ হয়ে গেল। গোবরডাঙ্গা স্টেশনে নেমেই টোটো কিংবা পা ভ্যানের মাধ্যমে আপনারা স্পটগুলি ঘুরে দেখতে পারবেন। ফাইনালি আমরা গোবরডাঙ্গা পৌঁছে গেলাম। এখানে লেখাই রয়েছে স্বাগতম গোবরডাঙ্গা পৌরসভা। চলো গোবরডাঙ্গাতে এন্টার করলাম। গোবরডাঙ্গা থেকে কারা কারা আমার ভিডিও দেখছো এখন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা মনে হয় আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, যে কালীবাড়ি, প্রসন্নময়ী কালী মায়ের মন্দির, সেই মন্দিরের এখানে মনে হয় চলে এসেছি। আর একবার শুনে নেই এখান থেকে, প্রসন্নময়ী কালী মন্দির কি এইটাই? জয় মা, মা গো সকলে মঙ্গল করো, জয় মা, জয় মা। গোবরডাঙ্গা ভ্রমণের আমাদের প্রথম ডেস্টিনেশন প্রসন্নময়ী কালী মায়ের মন্দির। তো এই প্রসন্নময়ী কালী মায়ের মন্দিরের কিছু খুঁটিনাটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেগুলো জেনে নাও। আমিও জানতাম না, আমিও জেনেছি। 1229 বঙ্গাব্দে খেলারাম মুখোপাধ্যায় পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই প্রসন্নময়ী কালী মন্দিরে প্রতিষ্ঠা করেন, যা প্রায় 200 বছরের বেশি হয়ে গেল। মন্দিরটি দক্ষিণমুখী, গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপর 2.5 ফুট উচ্চতায় কোষ্ঠী পাথরে নির্মিত কালী বিগ্রহ রয়েছে। পাশাপাশি 12টি শিব মন্দিরও রয়েছে। শোনা যায় সে সময় জগৎমাতা লোকমাতা রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির তৈরি করবেন, কিন্তু কোন আদলে তৈরি করবেন তা তিনি ভেবে চিনতে পারছিলেন না। তাই তিনি তার জামাতা মথুর বাবুর বাড়িতে বিথারিতে গোবরডাঙ্গার ওপর দিয়ে যাতায়াত করতেন। আর তখন তিনি গোবরডাঙ্গার কালীবাড়ির মন্দিরটি দেখে যান এবং সেই আদলেই দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় মা রানী রাসমণি এই গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মন্দিরের ঠিক সামনেই যমুনা নদীর পাশেই একটি বটগাছ লাগিয়ে গেছিলেন। সেই বটগাছ এখন বৃহৎ আকারে রূপ নিয়েছে। আপনারা প্রসন্নময়ী কালী মন্দিরের ঠিক সামনেই বটগাছটিকে এখনো দেখতে পাবেন, তবে যমুনা নদীকে মন্দিরের সামনে আর দেখতে পাবেন না, কারণ যমুনা নদীর আকার এখন খালের মতো ছোট হয়ে গেছে। প্রসন্নময়ী কালী মায়ের দর্শন নিয়ে আমরা আমাদের যে সেকেন্ড ডেস্টিনেশন জমিদার বাড়ি, ঠিক রাস্তার অপোজিটেই রয়েছে। রাজবাড়ির গেট এখন বন্ধ, কিন্তু একটা গুপ্ত রাস্তা রয়েছে পেছন দিকে, সেই রাস্তা দিয়ে এখন আমরা আপাতত যাচ্ছি। এখানে একটা গোয়াল ঘর রয়েছে, এখানে সুন্দর গ্রাম্য পরিবেশ, পুকুর রয়েছে, আম গাছ রয়েছে। দারুণ, কিন্তু দারুণ কর্দমাক্ত রাস্তা, কারণ বর্ষার জল এখানে উঠে এসেছিল এই পুকুর ডুবে, তার জন্য এখানে কাদা এবং প্লাস স্লিপ। এই দাদার দৌলতেই আমরা যেতে পারছি। সন্দীপ দা, সামনের দিক থেকে হোক কিংবা লুকিয়ে চুরি হোক, এসেছি যখন ঘুরতে তখন যাবই। তবে পেছন দিক থেকে মনে হয় আরেকটু অ্যাডভেঞ্চার লাগলো বেশি, কারণ এখানে গাছপালা একটু জঙ্গল মতো হয়ে আছে, পুকুর আছে, আম গাছ আছে। আর এখানেও তো তালা মারা না, তালা খোলা আছে দেখছি। আমি এইটা দেখে ভেবেছিলাম যে তালা খোলা নেই, কিন্তু না, এই যে দরজা খোলা আছে দেখছি। আপনারা যদি গোবরডাঙ্গার এই জমিদার বাড়ি, যেটা আর কি রাজবাড়ি নামেও খ্যাত, তো এই বাড়ির এখানে যদি এসে কোনো রকম ভিডিওগ্রাফি করেন, কোনো রকম যদি ভ্লগ কিংবা ডকুমেন্টারি শ্যুট করেন, তাহলে এখান থেকে অবশ্যই পারমিশন নিয়ে নেবেন। যদি তেনারা পারমিশন দেয় তাহলেই একমাত্র এখানে শ্যুট করতে পারবেন, আর পারমিশন ছাড়া কিন্তু এখানে শ্যুট করবেন না, এখানে রেস্ট্রিকশন রয়েছে।
সেই সময় অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশদের থেকে নিলামে এই জমিদার বাড়িটি কিনেছিলেন খেলারাম মুখোপাধ্যায় এবং মুখোপাধ্যায় বংশের সুপুত্র খেলারাম মুখোপাধ্যায় এই জমিদার বাড়ি পত্তন করেছিলেন। পরে তার পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই জমিদার বাড়ির মালিকানা পরিচালনা করতেন। বিশাল এক জায়গা জুড়ে রয়েছে এই জমিদার বাড়ি। জমিদার বাড়ির চারিপাশে সবুজ গাছপালা এবং সামনে একটি বৃহৎ আকারে পুকুর রয়েছে। পাখির চোখে দেখতে গেলে এই জমিদার বাড়িটি যেন ঐতিহ্যবাহী এক হোয়াইট হাউসের মতো দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িতে এখনো তাদের বংশধররা বসবাস করেন। তাদের পরিচালনাতেই জমিদার বাড়ির ঠিক পাশেই যে প্রসন্নময়ী কালী মন্দির রয়েছে সেই মন্দিরটি পরিচালিত হয়ে থাকে। আরো একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই জমিদার বাড়িতে প্রায় 300 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে এবং সেই দুর্গাপূজা এই গোবরডাঙ্গার এক ঐতিহ্য, ইতিহাস এবং বাঙালিয়ানাকেও বাঁচিয়ে রাখছেন। বাইরে থেকে যতটুকু দেখার ততটুকু দেখলাম, কারণ ভেতরে ওনারা বসবাস করে, তাই ভেতরে ঢোকাটা পসিবল না, আর কখনোই পারমিশন পাবো না আমরা। তো সেহেতু বাইরে থেকে যতটুকু পারলাম দেখলাম, ছবি তুললাম, ভিডিওগ্রাফি করলাম বাইরে থেকে, দূরের থেকে। তো করে এখন এবার আমরা যে আমাদের নেক্সট ডেস্টিনেশন চণ্ডীতলা ঘাট, সেই চণ্ডীতলা ঘাটের দিকে আমরা এবার এগিয়ে চলেছি। এনাদের দাবি হচ্ছে এনাদেরকে ভিডিওতে রাখতেই হবে, বলছে এসেছেই যখন আমাদের এলাকাতে তাহলে দেখাতেই হবে আমাদেরকে। ঠিক আছে, হাই কর। কি নাম তোর? আদিত্য দে। আদিত্য দে। তোর নাম? আর ওগুলো তো পুচকে আছে, ও কথা বলতে পারবে না এখানে, এখন ভয় পাবে। যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের এলাকায় এসে। ভালো থাকবেন। ঠিক আছে, টাটা করে দে। একদম আঙ্কেল আন্টি, আমরা বুড়ো হয়ে গেছি। প্রত্যেকটা ভিডিও? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম 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 দেখাবেন না, একদম সব ভিডিও দেখাবেন না। ঠিক বলেছেন, একদম ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, প্রসন্নময়ী কালী মন্দির এবং জমিদার বাড়ি দুটোই আমাদের ঘোরা হয়ে গেল, দেখে নিলাম আমরা। এখন আমরা স্কুটি নিয়ে ছুটে চলেছি চণ্ডীতলা ঘাটের দিকে। এখান থেকে 5 কিমি মতো ডিস্টেন্স দেখাচ্ছে, আর 2:10 বাজে। মোটামুটি সন্ধ্যা হচ্ছে, কিন্তু সন্ধ্যা হয়নি। দুপুরবেলা এখন, শুধু মেঘলা ওয়েদারের জন্য, নিম্নচাপের ওয়েদারের জন্য এরকম সন্ধ্যা লাগছে, মানে কালচে ওয়েদার হয়ে গেছে। আমরা আমাদের তৃতীয় গন্তব্যস্থল চণ্ডীতলা ঘাট এবং মন্দির, সেই স্থানে চলে এসেছি। এটাই সেই পুরনো চণ্ডীতলা ঘাট, প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে, কিন্তু এটি যেহেতু অনেক আগে তৈরি করা, তখন যে ম্যাটেরিয়াল দিয়েছিল সেটা এখন তো আর নেই, এখন তো সবই ভস্কা, তখন শক্তপোক্ত ছিল। এবং এখানে কিছু ছবিও আঁকা রয়েছে শিব পার্বতীর, এই যে দেখতে পাচ্ছেন, দারুণ কিন্তু। এই হলো এন্ট্রান্স। জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা মহাদেব, সকলে মঙ্গল করুক। এখানে পুরনো চণ্ডীতলার যে বাবা মহাদেবের লিঙ্গটা রয়েছে সেটি এখানে রয়েছে, এখন তালা মারা। দুপুর 12টার সময় এই পুরনো চণ্ডীতলা মন্দিরে পুজো হয়। ওই একবারই খোলে দিনে, দুপুর 12টার সময়, তখনই পুজো হয়, তারপরে আর খোলে না। এখানে মনে হয় আরও একটি শিবলিঙ্গ রয়েছে, দুপাশে 2টি শিবলিঙ্গ রয়েছে। এই যে এখানে আরও একটি শিবলিঙ্গ রয়েছে। জয় বাবা ভোলেনাথের জয়, জয় বাবা ভোলেনাথ। মহাদেব সকলকে ভালো রাখুক, সকলে মঙ্গল করুক, এটাই চাইবো। চণ্ডীতলা ঘাটের এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে, এখানে দুপুরের খাওয়া দাওয়া মনে হবে। এখানে দুপুরে খাওয়া দাওয়া পাওয়া যাবে তো? লাঞ্চ হবে তাই তো? ঠিক আছে, ভাত তরকারি সব হবে, ব্যাস। অশ্বক্ষুরাকৃতি বিরাট এক বাওরের ঠিক পাশেই রয়েছে এই চণ্ডীতলা ঘাট বা চণ্ডীতলা জোড়া শিব মন্দির। প্রথমেই বলে রাখি, বাওর মানে বিশাল জায়গা জুড়ে এক জলাশয়। পাখির চোখে দেখলেই বাওরকে ঘোড়ার খুরের মতো লাগে, কিংবা মেয়েদের হাতের কঙ্কনের মতো লাগে। তাই জন্যই এই বিরাট জলাশয়কে অশ্বক্ষুরাকৃতি বাওর বা কঙ্কনা বাওর বলা হয়। যেহেতু আমরা বর্ষাকালে এই জায়গায় এসেছি, তাই জন্য চারিপাশে জলমগ্ন থাকায় আমরা চণ্ডীতলা ঘাটের যে চণ্ডী মায়ের মন্দিরটি রয়েছে সেটি দেখাতে পারলাম না। এবং এছাড়াও আরো একটি ছোট্ট মন্দির রয়েছে যেখানেও শিবলিঙ্গ রয়েছে, সেটিও আমরা জলমগ্নের কারণে দেখাতে পারলাম না। তবে পাখির চোখে যতটুকু পারলাম ততটুকু দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন যেই জায়গাটাতে রয়েছি এটি হলো চণ্ডীতলার পুরাতন ঘাট। স্থানীয় লোকেদের বিভিন্ন মতের ভিত্তিতে এই জায়গাটিকে বিবরণ করা হয়। কেউ কেউ বলেন এখানে প্রথম বিধবা বিবাহ চালু করা হয়েছিল, আবার কেউ কেউ বলেন এখানে সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছিল। এবার কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা গুজব, কোনোটাই আমরা জানি না, তার সত্যতা আমরা যাচাই করিনি। যদি আপনাদের এই বিষয়ে কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গোবরডাঙ্গার পুরাতন চণ্ডীতলার ঘাটে এসে যা বুঝলাম, এখানে বিশেষ করে কলেজ পড়ুয়াদের আড্ডা চলে এবং রিসেন্টলি এখানে একটি ক্যাফে তৈরি হয়েছে, যার ফলে আরো তাদের আড্ডা জমজমাট হয়েছে। অনেকেই আবার ছুটির দিনে এখানে টিকিটের মাধ্যমে মাছ ধরেন। স্থানীয়রা এই বাওরে স্নান করেন, কাপড় কাচেন এবং নৌকার মাধ্যমে এই বাওরের পরিচালনা করেন। বিকেলে সুন্দর সময় কাটানোর জন্য একটি উত্তম জায়গা এই চণ্ডীতলার ঘাট। যেহেতু আমরা এখানে বর্ষাকালে এসেছি এবং নিম্নচাপ চলছে, তাই বর্ষার কারণে খুব একটা ভালো করে জায়গাগুলোকে দর্শন করতে পারলাম না, কারণ চারিপাশটা জলমগ্ন হয়ে রয়েছে। চণ্ডীতলার এই বাউরের এখানে অনেক সময় ছিলাম,
কিন্তু দুঃখের বিষয় হলো বৃষ্টিতে আমরা 2 ঘন্টা আটকে আছি। সন্ধ্যা হয়ে এলো, 2:30টার সময় এসেছিলাম, এখন প্রায় 5:30 বাজতে যায়, 5:15 হয়ে গেল। দুপুরে এখানে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম। চতুর্থ স্পট আমাদের মেদিয়া ফিশারি ঘাট, সেটাও এই বাওরের ওপরেই একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওখানেই। আমি যেহেতু ছবিতে দেখেছি, ছবিতে যতটুকু দেখেছি ততটুকু আমি জানি, ওখানে মাছ ধরে, ওখানে ছিপ ফেলে, অনেকে বিকেলবেলায় সময় কাটায়, সেরকমই একটি জায়গা মেদিয়া ফিশারি ঘাট। এই হলো মেদিয়া ফিশারি ঘাট, যেখানে দুপাশ দিয়ে দেখতে পাচ্ছি বেশ লোহার যে বেড়া, সেই লোহার বেড়া করা রয়েছে। এখানে ফুচকার দোকানও বসেছে, বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি। বিকেলে সকলে সময় কাটাচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য মনে হয় লোকজন নেই, না হলে এই জায়গাটায় হয়তো লোকজন থাকে। আর এখানে মাছের জন্য যে নেট, সেই নেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, মাছ ধরে। দূরে দেখতে পাচ্ছি সেই চণ্ডীতলার ঘাট, বেশ ভালো জায়গা। জায়গাটা কিন্তু সুন্দর, বিকেলবেলায় সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এবং এখানে অনেক পাখি রয়েছে দেখতে পাচ্ছি, অনেক পাখি রয়েছে, প্রত্যেকটি গাছে কিন্তু বেশ অনেক পাখি রয়েছে। একটু আগে দেখেছিলাম অনেক টিয়া পাখি, এখন দেখতে পাচ্ছি কাক এবং ছোট ছোট আরও কি পাখি যাচ্ছে তাদের সঙ্গে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন 5:30 বাজে, তাই তাদের বাসায় তারা ফিরছে। একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম, এটাকে ফিশারি ঘাট বলা হয় না, এটা মেদিয়ার অঞ্চল, কিন্তু এটা হচ্ছে বাওর পার্ক, বাওরের রাস্তা। অ্যাকচুয়ালি বিষয়টা হলো আমরা বর্ষাকালে এসে না বড়ই ভুল করেছি। বর্ষাকালের জন্য এই জায়গাটা নয়, বর্ষাকালে যে জায়গাগুলো আমরা ঘুরবো, বিশেষ করে যে ঘাটগুলো রয়েছে এই বাওরের আশেপাশে, যে ঘাট যেগুলো ঐতিহ্য আর কি, সেই ঘাটগুলো ডুবে রয়েছে, সেই ঘাটগুলো জলের তলায় চলে গেছে। তো তার জন্যেই আর কি সেইভাবে মানে দেখার কিছু পাচ্ছি না। এখন আমরা যাচ্ছি কঙ্কনা বিনোদন পার্ক। এই হলো কঙ্কনা বিনোদন উদ্যান, যেটা আর কি কঙ্কনা বিনোদন পার্ক। টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার তো ক্লোজ দেখতে পাচ্ছি, বন্ধ নাকি দাদা? ও তার মানে এখন ভিজিট করতে পারবো না। দাদা এখন কি আমরা দেখতে পারবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছে না, যারা ভেতরে আছে তাদের সবাইকে বের করছে, এখন নাকি ঢোকাবে না। যাই হোক, বৃষ্টির জন্য টাইম ওভার হয়ে গেছে, তাই জন্য আমরা কঙ্কনা বিনোদন পার্কে ভিজিট করতে পারিনি। কিন্তু এই কঙ্কনা বিনোদন পার্কের মধ্যে কি রয়েছে সেটা একটু জানার জন্য আমাদের মধ্যে কৌতূহল কাজ করছে। তো সেটার জন্য ওখানে পাপাইদা ড্রোন ফিট করছে, ড্রোনের মাধ্যমে আমরা উপর থেকে দেখার চেষ্টা করছি যে বিনোদন পার্কের মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে। গোবরডাঙ্গা পৌরসভা দ্বারা নির্মিত এই কঙ্কনা বিনোদন উদ্যান বিশেষ করে পিকনিকের জন্য বিখ্যাত। এই পার্কের মধ্যে মূলত মানুষজন পিকনিকের জন্যই এসে থাকেন। শীতকালে এখানে অনেক টুরিস্টরা পিকনিক করতে আসেন। কঙ্কনা বাওরের ঠিক পাশেই বিশাল জায়গা জুড়ে এই কঙ্কনা বিনোদন পার্কটি রয়েছে। পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা এবং ভেতরে বোটিং এরও সুব্যবস্থা রয়েছে। যেহেতু আমরা এখানে বর্ষাকালে ঘুরতে এসেছি, তাই পার্কের প্রায় অর্ধেক অংশই জলের তলায়। তাই ওপর থেকে যতটুকু দেখতে পাচ্ছি তাতে করে আমরা এখন প্রবেশ না করতে পেরে অনেক খুশি, কারণ ভেতরে ঢুকে জল ছাড়া মনে হয় আর কিছুই দেখতে পেতাম না। কঙ্কনা বিনোদন পার্ককে আমরা ড্রোনের মাধ্যমে উপর দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলামও ওই মোটামুটি লাগলো। আর এখন যেহেতু বর্ষাকাল, পুরো জলমগ্ন হয়ে গেছে, আর সেইভাবে খুব একটা যে বেশি ভালো লাগলো ভেতরটা তা নয়। ওই একটা জলাশয় মতো রয়েছে, সেখানে ওই বোটিং টোটিং করা যায়, যা দেখলাম আর কি। তো সেটাই আজকের ভিডিওতে আমি গোবরডাঙ্গার খুঁটিনাটি কিছু ইতিহাস সংরক্ষিত স্থাপত্যকে দেখানোর চেষ্টা করলাম এবং তাদের ইতিহাস সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও ধ্যান ধারণা তৈরি করে দিলাম। কলকাতা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা দূরেই রয়েছে এই গোবরডাঙ্গা শহর। আপনাদের হাতে যদি একদিন সময় থাকে তাহলে এই গোবরডাঙ্গা শহর থেকে ঘুরে আসুন এবং তাদের সংরক্ষিত সব ইতিহাস সাক্ষী থাকা স্থাপত্যগুলোকে গিলে খান। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে যে সকল ড্রোন শটগুলি আপনারা দেখেছেন তার সবই কিন্তু পাপাইদার দৌলতে সম্ভব হয়েছে। পাপাইদাও কিন্তু এখানে এসে তার মতো করে একটি ভিডিও বানিয়েছে। সেই ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আমি লিংক দিয়ে দিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। টাটা।